এই ফোনটা দেখেন, এটা হচ্ছে OnePlus 7 Pro। এই ফোনটা একদমই এই মুহূর্তে ডেড কন্ডিশনে আছে। তবে মাঝে মাঝে কিন্তু এটা OnePlus লেখাও আসে, আমি দেখব যে সেই লেখাটি দেখানো যায় কিনা। আবার মাঝে মাঝে ব্ল্যাক স্ক্রিন হয়ে যায়। তো দেখুন, আমি চার্জে লাগিয়ে রেখেছি কিন্তু তারপরে কিছু আসছে না। আমি আবারও আনপ্লাগ করে ব্যাটারি খুলে আবারও কানেক্ট করে দেখার চেষ্টা করছি। হঠাৎ আসে, আবার হঠাৎ করে চলে যায়। দেখুন, এখানে ওয়ানপ্লাসের যে ফার্স্ট লোগো সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং এভাবেই কিন্তু আটকে আছে। আমি একটু অপেক্ষা করব যে সেকেন্ড লোগো পর্যন্ত আসে কিনা বা অন হয় কিনা, আর এই ফোনটা আসলে রিপেয়ার করা যায় কিনা। দেখুন, এটা কিন্তু এখন একদম কালো হয়ে গেছে। আসলে এটা কিভাবে আমরা রিপেয়ার করব, আর এই ফোনটা কি আদৌ রিপেয়ার করা সম্ভব হবে কি না, আর এই সমস্যাটি কি হার্ডওয়্যার নাকি সফটওয়্যার, এই টোটাল বিষয়টি ডিসকাস করব এবং কি সম্পূর্ণ ভিডিওতে থাকবে আপনাদের জন্য কিছু ইনফরমেশন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা, সকলকে জানাই স্বাগতম। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে দীর্ঘদিন আমি বিভিন্ন কারণেই ভিডিও নিয়ে আসিনি। তো এই বিষয়গুলো ধীরে ধীরে হয়তো আলাদাভাবে বলা যাবে। তো আজকে যে ফোনটি নিয়ে এসেছি এটি হচ্ছে OnePlus 7 Pro। আর এই ফোনটি বর্তমানে বলা যায় যে এটি ডেট প্রবলেমই। তারপরেও মাঝে মাঝে একটু একটু লোগো আসে। এই যে এই ধরনের সমস্যাগুলো, এটা সফটওয়্যার না হার্ডওয়্যার, এটা নিয়ে অনেকে কিন্তু টেনশনে থাকেন। তো সফটওয়্যারে অ্যাকচুয়ালি যা যা চেক করতে হয়, সফটওয়্যার সমস্যা হতে পারে, বাট এই ফোনটাতে হার্ডওয়্যার সমস্যাই বেশি হয়। এবং কি এই ফোনটার কিন্তু ব্যাটারি থেকেও সমস্যা হতে পারে, এই ধরনের সমস্যা। তো আমরা সব কিছু চেক করেছি, ডিসি রিডিং দেখেছি, এবং কি এই ফোনটে একজন টেকনিশিয়ান কিন্তু অলরেডি আমাদের কাছে নিয়ে এসেছেন এবং সে কিন্তু মোটামুটি সব কিছু চেক করা শেষ। আরেকটি বিষয় হচ্ছে যে সফটওয়্যার ইস্যু এটাই খুব কম হয় যদি কোনো সফটওয়্যারে অপারেশন করতে গিয়ে বা সফটওয়্যার ডাউনলোড করতে গিয়ে বা রিকভারি অপশনে গিয়ে অনেক সময় ফ্যাক্টরি ফরম্যাট বা যে আমরা ওয়াইপ ডাটা করে থাকি সেগুলো করতে গিয়ে কিন্তু মাঝামাঝি ব্রেক হয়ে গেলে অথবা ব্যাটারি খুলে ফেললে বা ব্যাট শাটডাউন হলে সেক্ষেত্রে সফটওয়্যার প্রবলেম হতে পারে। আরও অনেক কারণে সফটওয়্যার প্রবলেম হয় এবং স্টোরেজ প্রবলেম হয়, বিভিন্ন প্রবলেমের থেকে হতে পারে। বাট এই ফোনটার ক্ষেত্রে আমরা কোনো দিকে যাব না, কারণ হচ্ছে এটা র্যাম এবং যে সিপিইউ রয়েছে সেটা থেকে ড্রাই শোল্ড হয়ে কিন্তু এই প্রবলেমটা হয়। এবং কি এই সিপিইউ, এটা একটা কমন প্রবলেম এই সিপিইউতে, এবং যে ফোনে ইউজ করা হয়েছে সবগুলো ফোনেই কিন্তু এই ধরনের সমস্যা হয়েছে, যে কারণে আমরা কিন্তু এটা সিপিইউটা রিবলের জন্যই প্রথমে কাজ করার চেষ্টা করব এবং সেই প্রসেসে আমরা আগাবো। তো প্রথমে ওয়ানপ্লাস ফোনগুলোর আসলে যেহেতু খুব ব্ল্যাক পেস্ট থাকে, হার্ড গ্লু থাকে, এই ক্ষেত্রে আমাদের কিন্তু সতর্কতা অবলম্বন করতে হয়। কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, যেমন এখানে আমরা টিন কাটতে গিয়ে অনেক সময় কিন্তু দেখা যায় যে কিছু সমস্যা হয়ে যায়, নিচ থেকে লেয়ার উঠে যায়, ছোট ছোট পার্টসগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। যে কারণে আমরা কিন্তু ড্রিল দিয়ে সুন্দর করে কেটে নেওয়ার চেষ্টা করি যে কাজগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা যায়। তো ড্রিল দিয়ে আমি সিপিইউর পাশের যে টিনগুলো বা শেলগুলো থাকে সেগুলো কিন্তু সুন্দর করে কেটে নিয়ে পরিষ্কার করে নিলাম। এরপর আমি গ্লু কাট করে নিচ্ছি। এখানে যে হিট ব্যবহার করেছি এটা নজল আমি চিকন ইউজ করেছি, এবং কি এটা হচ্ছে ওয়াইসিএস ব্র্যান্ডের R1 Pro দিয়ে আমি কিন্তু গ্লু কাট করেছি। এবং কি আমি যে আইসিটা রিমুভ করলাম র্যামটা, সেটা কিন্তু আমি কুইক 2008D+ দিয়ে করেছি। তো এক এক সময় এক একটা সোল্ডারিং আয়রন ব্যবহার করার যে সুবিধা সেটা কিন্তু আবার বুঝতে হবে। কোনো কোনো ক্ষেত্রে আমরা কিন্তু একটু চিকন যে নজলটা রয়েছে সেটা দিয়ে কাজ করলে আমাদের কাজের জন্য সুবিধা হয়। আবার কোনো কোনো জায়গায় কিন্তু মোটা নজল দিয়ে কাজ করলে কাজের সুবিধা হয়। কোনো জায়গায় আমরা হিট একটু বেশি রাখি, আবার কোনো কোনো জায়গায় হিট একটু কম রাখি। যেমন গ্লু কাট করার সময় হিট যদি বেশি রাখেন তাহলে সাইডে যে পার্টসগুলো থাকে, ছোট্ট ছোট্ট রেজিস্টর ক্যাপাসিটর যে পার্টসগুলো থাকবে সেগুলো কিন্তু হিট দিয়ে গ্লু কাট করার সময় উঠে যাবে। আমরা যখন একটা মেথডে কাজ করব আমরা কিন্তু ট্রাই করতে পারি বিভিন্ন মেথডে। দেখুন, আমি যে গ্লুটা পরিষ্কার করার জন্য প্রথমে একটা ব্লেড ইউজ করলাম, এখন আর একটা করছি। আমরা চলুন শোল্ডারিং আয়রনের মাধ্যমে পরিষ্কার করি। এখন দেখুন, এখানে শোল্ডারিং আয়রনের মাধ্যমে আমি পরিষ্কার করছি। প্রত্যেকটা মেথডেই কিন্তু কাজ করা যাবে, বাট কোনো না কোনোভাবে দেখা যাবে যে সময়টাকে শর্ট করে নিয়ে আসার জন্য আমাদের সবচেয়ে সহজ কোনটা হয় সেটা কিন্তু আমরা ব্যবহার করব। কোনো একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে আমরা থেকে কাজ করি এরকম না। যে যে কৌশলে কাজ করে সুবিধা পায় সেভাবেই কিন্তু সে কাজ করতে পারবে। বাট অনেকে আছে যে মনে করেন যে এই হটগানটাই এটার জন্য বেস্ট হবে, বাট এরকম না। হটগান আপনি যে কোনো একটা কম দামি হটগান দিয়ে অনেক সময় কাজ করা যায়।
যেমন অনেক দামি দামি হটগানের চেয়ে আমি কিন্তু 2008 বা 2008 ডি প্লাসটা ইউজ করছি দীর্ঘদিন যাবৎ। আর চিপ লেভেলের কাজগুলোর জন্য এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। প্রথমত এটা খুবই হ্যান্ডি, মানে কোনো ধরনের যে পাইপটা থাকলে একটু নাড়াচাড়া করতে সমস্যা হয়, একটু ওজনে হালকা আমার কাছে মনে হয়েছে। এবং কি এই যে এয়ার এবং কি যে টেম্পারেচার, এটা এতটাই কন্ট্রোলে থাকে যেটা সিপিইউকে ড্যামেজ করা থেকে অনেক সময় কিন্তু সেভ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং কি অনেক ধরনের হটগানই ইউজ করা যায়। অনেকগুলো আছে যেগুলোর যে হ্যান্ডেল আছে এগুলো কিন্তু প্রচুর গরম হয়ে যায়। যেমন ওয়াইসিএস এর যে হটগানটা রয়েছে এটাতে সমস্যা হয়। তো যাই হোক, আমি সিপিইউ রিমুভ করার জন্য যে হটগানটি ইউজ করছি এটিও কিন্তু কুইক 2008 ডি প্লাস ইউজ করছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমার আইসি যেন ড্যামেজ না হয়। দেখুন, খুবই স্মুথলি আইসিটাকে আমি রিমুভ করে নিলাম। এবং কি এর নিচে এত পরিমাণে কালো কালো আঠা আপনারা দেখতে পাচ্ছেন। এই আঠাগুলো কিন্তু একটু একটু করে পরিষ্কার করতে হবে। এগুলো অনেক সময় লাগে, ঘষে ঘষে পরিষ্কার করা যায়। অনেক সময় সোল্ডারিং আয়রন এর মাথা দিয়েও কিন্তু আমরা পরিষ্কার করে থাকি। অনেক সময় ডিসোল্ডারিং উইকের মাধ্যমে ঘষে ঘষে পরিষ্কার করা যায়। অনেক সময় আমরা ব্লেড ইউজ করতে পারি। তো আমি নতুন নতুন অনেক মেথড ট্রাই করছি, আপনাদের সাথে শেয়ার করার জন্য অপেক্ষায় আছি। সামনে ভিডিওগুলোতে আশা করি আর একটু ডিপলি শেয়ার করব। দেখুন, কাজ এবং কি মেধা কখনোই কিন্তু আটকে থাকে না, এবং কি কোনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। আপনি হয়তো ভাবছেন যে আপনি এখন বর্তমানে যে পজিশনে যে প্রসেসে আছেন এটাই হয়তো লাস্ট, কিন্তু না, এগুলো কাজের কোনো লাস্ট বলে কিছু নেই। নতুন নতুন যে কৌশল সেগুলো উদ্ভাবন হবে, এবং নতুন নতুন কৌশলে কাজ করলে কাজকে আরও সহজভাবে করা যাবে। এটিই স্বাভাবিক। এবং কি এভাবেই আমরা কিন্তু একের পর এক চেষ্টা করে যাচ্ছি। মোবাইল সেকশনটা বা মোবাইল রিপেয়ারের সেকশনটাকে আমরা যতটা সুন্দর করে কাজ করতে পারবো ততটাই কিন্তু এই ডিভাইসগুলো বেশি বেশি রিপেয়ার করা সাকসেসফুলি সম্ভব হবে। তো যতটা বেশি সম্ভব হবে ততই আমার মনে হয় যে সবার জন্যই ভালো। বিশেষ করে যারা ইউজার রয়েছেন তারা এই ফোনগুলো কিন্তু একবার খারাপ হয়ে গেলে সেটা নতুন একটা ফোন কিনতে অনেক বাজেট লাগে এখন বর্তমানে। সেক্ষেত্রে একটা ফোন রিপেয়ার করে যদি আবার দীর্ঘদিন ইউজ করা যায় এটা অনেক ভালো হয়। তো যাই হোক, আমরা অলরেডি প্রসেসর রিমুভ করে নিয়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে প্রসেসরটা সেফ রেখে কাজ করা, কোনো ধরনের স্ক্র্যাচ যেন না পড়ে। অনেক সময় ক্লিন করতে গিয়ে, পরিষ্কার করতে গিয়ে কিন্তু আইসির মধ্যে স্ক্র্যাচ পড়ে যায়, যে কারণে ড্যামেজ হয়ে যাওয়ার ভয় থাকে, বলগুলো শর্ট হয়ে যায়। দেখুন, আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে এবং কি এসএমডির মাধ্যমে দুটির কম্বিনেশনে কিন্তু আমি এই আইসিটা পরিষ্কার করলাম। তো এভাবে আমরা হালকা একটু ময়লা থাকলে সেটা আমরা ব্রাশ করতে পারি বা ডিশোল্ডারিং উইকের মাধ্যমে পরিষ্কার করতে পারি। এক কথায় আইসিটাকে সেভ রেখে আমাদের সেটাকে ক্লিন করতে হবে, এবং কি ক্লিন হওয়ার পরে সেটাকে আবার রিভলভ করতে হবে। তো সুন্দর করে রিভলভ করে বলগুলো ঠিকঠাক মতো থাকলে সেটা আমরা ইনস্টল করতে পারবো। এবং কি এই ফোনটাকে আবার রান করতে গেলে অবশ্যই এই প্রসেসরটিকে অক্ষত অবস্থায় বা এটাকে সুন্দর করে আবার কিন্তু এই মাদারবোর্ডের সঙ্গে কানেক্ট করতে হবে। অন্যথায় এই ফোনটা কিন্তু আর রান হবে না। মানে আইসি খুলে ফেলার পরই ফোনটা কিন্তু আলটিমেটলি কিন্তু ফোনটা ডেড অবস্থায় থাকে। মানে হচ্ছে একটা রানিং থাকুক আর ডেড থাকুক, আইসি যখন খুলে ফেললেন তার মানে ফোনটা ওই অবস্থায় ডেড। এবং কি আইসিটাকে যথাযথভাবে ঠিকঠাক মতো যদি আপনি রিবোলিং করে ইনস্টল করতে পারেন সেক্ষেত্রেই কিন্তু এই ফোনটা পুনরায় সচল হওয়ার সম্ভাবনা থাকে। অন্যথায় কোনো ধরনের ভুল ত্রুটি হলে, আইসি ড্যামেজ হলে এই ফোনটা কিন্তু কোনোভাবেই রান হবে না। সো আমাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আইসি রিবোলিংয়ের ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রতিটা বিষয় আমাদের খুবই যত্ন সহকারে কাজ করতে হয়। এবং কি প্রতিটা বল, দেখুন এখানে শত শত বল রয়েছে, একটা বলও যদি ফল্ট করে সেক্ষেত্রে কিন্তু ফোনটা অন নাও হতে পারে। কারণ একটা যে প্রয়োজনীয় একটি লাইনের বল বা ভোল্টেজ লাইন বা সিগন্যাল লাইন বা কোনো ধরনের ডাটা লাইনে মিসিং যদি থাকে তাহলে কিন্তু সিপিইউ হোক, সেটা র্যাম হোক, তাহলে কিন্তু ফোনটা অন হবে না। এবং কি শুধু তাই নয়, এই ফোনটার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ফোনের সিপিইউর সাথে যে কানেকশন হয়েছে, আশেপাশে ছোট্ট ছোট্ট যে এই যে কম্পোনেন্টসগুলো রয়েছে, কিছু রেজিস্টর রয়েছে যেগুলোর মাধ্যমে কিন্তু সিপিইউ থেকে লাইনগুলো বের হয়ে মাদারবোর্ডের অন্যান্য সেকশনে চলে গেছে। এবং কি সিপিইউতে কিছু ইনপুট লাইন রয়েছে যেগুলো কিন্তু কানেকশন ব্রেক হয়ে গেলে এই ফোনটা কিন্তু আর রান করবে না। সো
এই ফোনগুলো যখনই আমরা রিপেয়ার করব প্রত্যেকটা সেকশন আমাদের খেয়াল রেখেই করতে হয়, কারণ OnePlus-এর এমনিতেই আঠা একটু বেশি, এটা করতে গিয়ে অনেক সময় আশেপাশে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। অনেক সময় আঠা থাকার কারণে আইসিগুলো বল করে ঠিকমতো বসে না, অনেক সময় আইসিগুলো অতিরিক্ত হিটে খুলতে গিয়ে আইসি ফুলে যায়, ড্যামেজ হয়ে যায়। এগুলো হরহামেশা কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায়। তো আমরা যারা কাজ করি, আমাদের টেকনিশিয়ান ভাইয়েরা যারা রয়েছেন, তারা তো এই বিষয়গুলো অবশ্যই জানেন। তারপরেও আমি বারবার সতর্ক করি, আমার ভিডিওতে আমি এগুলো বলে থাকি। আর এগুলো থেকেই অনেকেই কিন্তু নিজেকে ইমপ্রুভ করেছে। অনেক মানুষ কিন্তু তারা জানায় মেসেজে যে আমার ভিডিও দেখে তারা হেল্প পেয়েছে, তাদের অনেক কাজে সহযোগিতা হয়েছে। আসলে বর্তমানে এগুলো কেউ বলতে চায় না, এবং কি কেউ কারো কাছ থেকে শিখেছে এই বিষয়টিও দেখা যায় যে স্বীকার করতে চায় না। বাট আমি জানি যে আমার ভিডিও অনেকের জন্য উপকার হয়েছে, আর সেই লক্ষ্যেই আমি চেষ্টা করি সবসময় কিছু না কিছু আপলোড করার, ভিডিও আপলোড করে আপনাদের মাঝে সেই আমার যে ক্ষুদ্র জ্ঞান সেটাকে ছড়িয়ে দেওয়ার। তো আমার সিপিইউ কিন্তু ইনস্টল শেষ, এবার আমি কিন্তু র্যাম ইনস্টল করছি। এটা 8 GB একটি র্যাম। তো যা হোক, আমরা র্যাম ইনস্টল করার পর আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের ফোনটা কিন্তু রান হয় কি না, বা যে ডেড মোডে আছে বা লোগো এসে দাঁড়িয়ে থাকে, মানে লোগো এসে সেকেন্ড লোগোতে আসার আগেই ব্ল্যাক স্ক্রিন হয়ে যায়। এই সমস্যাটি আমরা পেয়েছিলাম। তো আমরা এবার আইসি রিবোলিং করে এরপর দেখব যে ফোনটি সম্পূর্ণ অন হয় কি না, এবং কি সেটা চলে কি না ফোনটা। তো দেখুন, আমি অলরেডি রিবোলিং একদম ক্লিয়ারভাবে করেছি। একটু ঠান্ডা করে নিতে হবে মাদারবোর্ডটাকে, তারপর আমরা ডিসপ্লে প্যানেলে বসিয়ে নিব। তো ফোনটা খোলা অবস্থায় ছিল, যেহেতু একজন টেকনিশিয়ান ভাইয়ের ফোন, তো উনি প্রাইমারি যে চেক আপগুলো সেগুলো অলরেডি করেছেন, করে তারপর সিপিইউ, এখন বর্তমানে যে সিপিইউ রিলেটেড প্রবলেমগুলো হয় এগুলো ম্যাক্সিমাম টেকনিশিয়ান ভাইরা কিন্তু জানেন, যে কারণে সিপিইউ ইস্যু হলে দেখা যায় যে সিপিইউটা একটু ক্রিটিক্যাল মনে হয়, সেগুলো কিন্তু তারা কোনো একজন এক্সপার্ট দিয়ে করিয়ে নেন। তো দেখুন, আমি চার্জে লাগিয়েছি, চার্জে লাগানোর পর আমার OnePlus লেখা তো চলে আসছে। আমার OnePlus লেখা আগেও আসতো, বাট সম্পূর্ণ অন হয় কিনা সেটা দেখতে হবে। দেখুন, ব্যাটারি পার্সেন্টেজ দেখাচ্ছে এবং চার্জ লো রয়েছে। আমি ফোনটা অন করার চেষ্টা করব। তো সম্পূর্ণ অন হয় কিনা আমরা সেটা দেখব। দেখুন, সেকেন্ড লোগোতে চলে আসছে। সেকেন্ড লোগো আসা মানে হচ্ছে ফোনটি সম্পূর্ণ অন হয়ে যাবে, এবং উইথ ডকুমেন্ট যা ছিল সেটাও কিন্তু রয়ে গেছে। তো এই ফোনটা যার তার যে সমস্ত প্রবলেমগুলো ছিল, আশা করি সম্পূর্ণ প্রবলেমগুলো ফিক্স হয়েছে, এবং কি আশা করি এই ফোনটি আবার আগের মতো উনি ইউজ করতে পারবেন। আর এ ধরনের সমস্যা থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফোন পাঠাতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে।